বয়সে ২০ বছরের বড় এক লোকের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। শুনেছি ভদ্রলোকের প্রথম স্ত্রী মারা গেছেন। আমার জন্মদাত্রী মা বেঁচে থাকলে কখনোই এমন হতে দিতেন না। সৎ মায়ের সংসারে থাকার চেয়ে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ঢের বেশি ভালো। অশ্রুসিক্ত নয়নে অভিমান বুকে চেপে কথাগুলো বলল মেহেক। বান্ধবী সিনথিয়া মেহেকের কষ্টটা উপলব্ধি করতে পারছে। মাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল মেহেকের মা আঞ্জুম বেগম। আপন মানন, বয়স যখন ৮ তখন দুরারোগ্য রোগে মারা গেছেন মেহেকের মা। বাবার হাত পা ধরে কোনো রকমে উচ্চ মাধ্যমিক শেষ করলো মেহেক। আর তারপরেই বিয়ে ঠিক হয়ে গেল। কেউ কোনো অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করেনি, শুধু এসে বলেছে আগামীকাল বিকেলে তোর বিয়ে। সিনথিয়া মেহেকের বাসায় এসেছে। পাশাপাশি বাড়ি হওয়ায় বিয়ের খবরটা আপনা আপনি পেয়ে গেছে সে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। দুপুরে খাবার খায়নি মেহেক। এতদিন মায়ের মারধর খেয়ে আর সংসারের সব কাজ কোনো রকমে লেখাপড়া করে জীবন কাটিয়েছিল। কিন্তু এখন কি হবে সেই নিয়ে হাজারো দ্বিধায় আছে মেয়েটা। সিনথিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। মেহেক শোন, আমাদের হাতে কিছু নেই। তোর বাবাই তো তোর কথা শুনলো না। সব কিছু তার স্ত্রীর কথাই করলেন। এখন কি করবি বল? কোথায় যাবি তুই বিয়ে না করলে? বিয়ে না করলে তো তোকে পিটিয়ে মেরে ফেলবে এরা। সিনথিয়া, মা যখন মরলেন আমাকে রেখে গেলেন কেন? এই দেখে জ্বলে মরতে? বল না সিনথিয়া, বল। মেহেক সিনথিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কান্না ছাড়া বুঝি কিছু করার নেই তার। মামার বাড়ির লোকজন কখনো তাদের ভালো চোখে দেখতো না। কারণ মেহেকের বাবা মা বাড়ির সবার অমতে পালিয়ে বিয়ে করেছিল। আর মেহেকের কোনো চাচা কিংবা ফুপিও নেই। তাই মেহেকের কোথাও যাওয়ার জায়গাও নেই। আঞ্জুম বেগমের এক ছেলে এক মেয়ে। সানভি এবার ৮ম শ্রেণীতে পড়ছে। আর মিষ্টি ১০ম শ্রেণীতে। সানভি মেহেককে যাও একটু পছন্দ করে, কিন্তু মিষ্টি ওকে দুই চোখে দেখতে পারে না। অথচ মেহেক ওদের নিজের ভাই বোনের মতো স্নেহ করে, ভালোবাসে। রাতের আধার ফুরিয়ে দিনের আলো ফুটল। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ। হাওয়ালদার বাড়িতে বিয়ে লেগেছে। আশপাশ থেকে লোকজন যাওয়া আসা করছে। শহর থেকে দূরে থাকায় যানবাহনের কর্কশ আওয়াজে কারো ঘুম ভাঙে না এখানে। বরং মোরগ মুরগিদের ডাকে ঘুম ভাঙে। গ্রামের শেষ সীমানায় একটা নদী। আর নদীর ওপারে ঘন জঙ্গল। মেহেক রাতেও কিছু খায়নি। গতকাল থেকে সারা দিন না খাওয়ার ফলে শরীর ক্লান্ত লাগছে। কিন্তু সেই দিকে কারো নজর দেওয়ার সময় কই। বিয়ের দিন হলেও আজও সকাল সকাল উঠে নিত্যদিনের কাজকর্ম গুছিয়ে রাখতে হয়েছে ওকে। লোকে বলে মেয়ে কালো হলে তার দুঃখের সীমা নেই। অথচ সুন্দরী হলেও যে কত বিপদ লুকিয়ে থাকে তা কয়জন বোঝে। মেহেক ছোট থেকেই আগুন সুন্দরী। এই সৌন্দর্য অবশ্য মায়ের থেকেই পেয়েছে মেয়েটা। কিন্তু এই সৌন্দর্যই ওর কাল। গ্রামের বখাটেদের জ্বালার ভয়ে ভয়ে থাকতো মেহেক। বাড়িতে কিছু জানালে উল্টো সবাই বলতো এক হাতে তালি বাজে না। এমনকি এটাকে ইস্যু করেই মেহেকের বিয়েটা তাড়াতাড়ি ঠিক করতে পেরেছেন আঞ্জুম। আসলে কালো হোক কিংবা সুন্দর, কিছু মেয়েদের জন্মই অভিশাপ। নিজের মনের অবিন্যস্ত ভাবনাগুলো নিয়ে ঘরে বসে আছে মেহেক। জোহরের নামাজের পরেই তোর বিয়ে হবে, গোসল সেরে আয়। আচমকা আঞ্জুম বেগমের এরকম কথা শুনে চমকায় মেহেক। ১.৫ ঘন্টা পর বিয়ে। মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হচ্ছে। কেউ কি বিশ্বাস করবে তার এই অসহায়ত্বের কথা? এভাবেও কাউকে বিয়ে দিতে পারে এখন? পারে বলেই তো ওর সাথে এসব হচ্ছে। মেহেক সাহস করে প্রশ্ন করলেন মাকে। বিয়ে বিকেলে হওয়ার কথা ছিল না মা? বিয়েটা আসলে নামাজের পরে হওয়ার কথা থাকলেও পাত্রপক্ষের আবদারে জোহরের পরে হবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে উদ্ধার কর আমাকে। আঞ্জুম বেগম মুখ ঝামটি দিয়ে ঘর থেকে প্রস্থান করলেন। বিয়ে করলেই সবাই মনে হয় হাঁপ ছেড়ে বাঁচবে। এমনকি নিজের জন্মদাতা বাবাও। মেহেক মুচকি হাসে। সে মনস্থির করে ফেলেছে এই বাড়িতে বসে আর একটুও মন খারাপ করে থাকবে না। যাদের কাছে সে এতটা ঝামেলা তাদের কাছে মন খারাপ প্রকাশ করাও অনুচিত। পাত্রপক্ষ এসে গেছে। মিষ্টি বান্ধবীদের সাথে হইচই করতে করতে গেটের দিকে এগোলো। বোনকে বিশেষ পছন্দ না করলেও বোনের বিয়েতে তার খুব আনন্দ হচ্ছে। আর হবেই না বা কেন? হবু দুলাভাই টাকা পয়সার খনি। সুন্দরী বোনকে বিয়ে করার জন্য মিষ্টিকেও তো কম উপহার পাঠায়নি সে। নিজের ঘরে বিছানায় হাঁটু মুড়ে বসে আছে মেহেক। সিনথিয়া বসে পাশেই। বিয়ের জন্য কেনা শাড়িটা পরা ছাড়া আর কোনো প্রসাধনী ব্যবহার করেনি। এটা তো মেহেকের কাছে বিয়ে নয়, মনে হচ্ছে নিজেকে চড়া দামে বিক্রি করে দিচ্ছে সবাই। মেহেক, বাবার আগমনে নড়ে চড়ে উঠল মেহেক। সিনথিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। এই মানুষটাকে দেখে বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছে। মায়ের পর তো এই পৃথিবীতে বাবাই একমাত্র আপন মানুষ। হ্যাঁ বাবা, বলো।
আমার উপরে রাগ করে আসিস তাই না? রাগ করিস না, ইকবালের সাথে ভালো থাকবি তুই। অনেক টাকা পয়সা আছে, তোকে রানী করে রাখবে। বাবার প্রহসনে হাসি পাচ্ছে মেহেকের। টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় সত্যি? মেহেক কথা বাড়ালো না, মাথা নেড়ে সম্মতি দিল কেবল। সিনথিয়া গোপনে দীর্ঘশ্বাস ফেলল কেবল। বিয়ের আসরে দুই পাশে বসে আছে পাত্র ও পাত্রী। পাতলা কাপড়ের আড়ালে বসা মেহেক, সাথে সিনথিয়া ও অন্য কয়েকজন মেয়েরা। ইকবাল নামক মানুষটাকে দেখেনি মেহেক, কিন্তু কথাবার্তা শুনেছে, কিন্তু কোনো আগ্রহ খুঁজে পায়নি। তবুও কয়েক মুহূর্তের মধ্যেই তিন কবুল বলে নিজেকে তার নামে করে দেবে। ভাবতেই বারবার শিউরে উঠছে মেহেক। কাজী সাহেব, এবার বিয়েটা শুরু করুন। পাত্র নিজেই বিয়ের জন্য তাড়া দিচ্ছে বলে আশেপাশে থাকা প্রতিবেশীরা কানাঘোষা শুরু করেছে। ইকবাল সেসবের তোয়াক্কা করছে না অবশ্য। মেয়ের হবু জামাইয়ের সাথে তালে তাল মিলিয়ে সিদ্দিক আহমেদও বললেন, হ্যাঁ শুরু করুন। ঠিক আছে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করবেন এমন সময় গুলির আওয়াজে চমকে উঠল সবাই। এই দিন দুপুরে বন্দুকের গুলির আওয়াজের উৎস খুঁজতে অস্থির হয়ে উঠেছে সবাই। এমনিতে এই গ্রামে ডাকাতদের উপদ্রব আছে। নদীর ওপারে জঙ্গলের পরেই ডাকাতদের এরিয়া বলে সবাই জানে। পরপর কয়েকটা গুলির আওয়াজে উপস্থিত সবাই প্রাণের ভয়ে এদিক সেদিক ছুট লাগিয়ে দিয়েছে। মেহেক আর সিনথিয়া অবাক হয়ে বসে আছে। মিষ্টি আগেই দৌড়ে বাড়ির ভেতরে চলে গেছে। সিদ্দিক আহমেদ ইকবালকে বাড়ির দিকে আসতে বলে নিজেও বাড়ির দিকে ছুটে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশটা কেমন অশান্ত হয়ে গেছে। ইকবাল সাহেব, বিয়ে করতে এসেছেন বুঝি? এই বয়সে এমন কচি মেয়ে তো আপনি সামলাতে পারবেন না। খামোকা মেয়েটার যৌবন নষ্ট করে কী লাভ বলুন তো? ইকবাল দাঁড়িয়ে আছে সামনে ২৬ কিংবা ২৭ বছরের এক যুবক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার কুচকুচে কালো শার্ট, জিন্স এবং মুখে মাস্ক। চুলগুলো বেশ লম্বা, ঘাড় ছুঁই ছুঁই। অচেনা এই যুবককে দেখে ভয়ে শিউরে উঠেছে ইকবাল। লোকটা অন্য দিক দিয়ে দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করার আগেই আরও কিছু বন্দুকধারী লোকজন তাকে ঘিরে ধরল। রোশন, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপনাদের লোককে জেল থেকে বের করব। ইকবাল হাত জোর করে যুবকের কাছে অনুনয় বিনয় করতে লাগলো। আর তাতেই অন্য লোকজনগুলো হেসে উঠল। মনে হচ্ছে কোনো জোকস বলল ইকবাল। রোশন ঘাড় কাত করে মাথা চুলকে ডিরেক্ট ইকবালের কপালে পিস্তল ঠেকালো। চমকে উঠল লোকটা, থরথর করে কাঁপতে লাগলো সে। রোশন হেসে বলল, সেই ব্যবস্থা আমরা করে ফেলেছি। তোর কি মনে হয় পুলিশ আমাদের লোক ধরে নিয়ে সব তথ্য জেনে যাবে, আর আমরা শুধু তোর ভরসায় বসে থাকব? আমাদের পেশায় এমন, জান দেব কিন্তু নিজেদের বিষয়ে মুখ খুলব না। রাহাতও তাই করেছে, মারা গেছে রাহাত, তবুও ওর মুখ খোলেনি। তুই ইচ্ছে করে আমাদের সাহায্য করিসনি, তাই তোকে তোর প্রাপ্য দিতে আমি নিজেই এসেছি আজ। ইকবাল বুঝতে পারছে আজ আর তার নিস্তার নেই। স্বয়ং ডাকাত সর্দারের ছেলে এসেছে তাকে খুন করতে। তবুও অনুরোধ করতে থাকলো সে, রোশন আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাদের। ইকবালের কথা শেষ হওয়ার আগেই বন্দুকের গুলির আওয়াজ শুনে আঁতকে উঠেছে মেহেক। সিনথিয়া জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। কোণের বসার জন্য উঁচু জায়গা তৈরি করা, তার নিচেই পড়ে গেছে মেয়েটা। সরাসরি মাথায় গুলি লাগায় বেশি সময় লাগেনি ইকবালের পরলোক গমন করতে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মাটিতে লুটিয়ে পড়েছে তার মৃতদেহ। রোশন ঘাড় কাত করে সবার উদ্দেশ্য বলে, কাজ শেষ, তাড়াতাড়ি চল এখন। দিন দুপুরে এরকম রিস্ক আগে কখনো নেইনি। বাবা জানতে পারলে বকাবকি করবে। ঠিক আছে রোশন ভাই, চলেন। সবার আগে আগে রোশন এগোতে লাগলো। একটু এগোতেই দলের একজনের নজর পড়ল পাতলা পর্দার আড়ালে মেহেকের উপরে। মাস্ক পরিহিত ডাকাতের নজর নিজের উপরে পড়েছে বুঝতেই ঘোর কাটে মেহেকের। পাশে তাকিয়ে দেখে সিনথিয়া নেই, কোথায় গেছে ভাবার সময় পায় না। ভাই, জামাইকে তো মেরে দিলেন, বউয়ের কি হবে? রোশনকে উদ্দেশ্য করে বলল রকি। রোশন চলা বন্ধ না করেই বলল, পছন্দ হলে নিয়ে আয়, কিন্তু তাড়াতাড়ি। ভয়ে কেঁপে উঠল মেহেক। বিয়ে হলো তো মান সম্মান থাকতো, কিন্তু এখন শেষমেশ এই জানোয়ারদের ভোগের সামগ্রী হতে হবে তাকে। রকি রোশনের আদেশ পাওয়া মাত্রই দ্রুত গতিতে মেহেকের দিকে এগোলো। মেহেক পালানোর জন্য উল্টো দিকে দৌড় দিতে চাইলেও শেষ রক্ষা হয় না। রকি মেহেকের নাকে একটা রুমাল চেপে ধরতে জ্ঞান হারায় সে। রকি, চল চল, আজ রাতে খেলা হবে, হে হে। মেহেককে কাঁধে নিয়ে এগিয়ে আসতে দেখে ফয়সাল বিশ্রীভাবে হেসে বলে কথাটা। রকিও হাসিতে তাল মিলিয়ে দ্রুত পা চালায়। কতক্ষণ জ্ঞান হারিয়েছিল খেয়াল নেই মেহেকের। চোখ মেলে তাকিয়ে আশেপাশে নজর বোলাতে চেষ্টা করেও ব্যর্থ হলো সে। মাথাটা কেমন ঝিমিয়ে আছে এখনও, ঠিক মতো তাকানো যাচ্ছে না তাই। তবুও সময় নিয়ে নিজেকে সামলে নিল মেহেক। আচমকায় দুপুরে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে গেল। নিজের দিকে তাকিয়ে দেখল এখনও বিয়ের সাজগোজেই আছে সে। একটা বেতের খাট, পাশে বাঁশের অংশ জুড়ে দেওয়া, তাতেই বসে আছে মেয়েটা।
বসা থেকে উঠে দাঁড়িয়ে ঘরের চারিদিকে দেখছে মেঘ। টিনের তৈরি একটা ছোট ঘর, ঘরের এক পাশেই খাট আর অন্য পাশে মাটিতে একটা স্টিলের কলসি রাখা, সাথে একটা স্টিলের গ্লাস। মেঝেতে কিছু তাস ছড়িয়ে রাখা আর সিগারেটের আধপোড়া অংশ বিশেষ। দরজা জানালা সব বন্ধ থাকলেও মেহেকের বুঝতে অসুবিধা হচ্ছে না। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত এখন। কি ভয়ঙ্কর বিপদে পড়েছে সেটা ভালো করে বুঝতে পারছে। হঠাৎ দরজা খোলার শব্দে আঁতকে উঠল মেহেক। ভয়ে গুটিসুটি মেরে খাটে বসলো। পরক্ষণে ভাবলো আবারও জ্ঞান হারানোর অভিনয় করবে কিনা, কিন্তু ততক্ষণে ঘরে দুজন লোক ঢুকে যায়। কি গো সুন্দরী, জ্ঞান ফিরল তবে? খয়েরি টি শার্ট আর সাদা লুঙ্গি পরিহিত এক যুবক শুধালো মেহেককে। কিন্তু চুপ রইল মেয়েটা। ফয়সাল মেহেকের পাশে এসে বসে রকির উদ্দেশ্য বলে, দেখতেই তো পাচ্ছ সোজা হয়ে বসে আছে। মেহেকের কাঁধে হাত রেখে রকির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে ফয়সাল। মেহেকের শরীর ঘৃণায় ঘিনঘিন করছে। কোথা থেকে রাজ্যের সাহস এসে জমা হয়েছে ওর মনে, সেই সাহসের জোরে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেয় ও। রকি কিছু একটা ইশারা করতেই ফয়সাল বসা থেকে উঠে দাঁড়ালো। এখন চল ফয়সাল, রাতে নিয়মকানুন মেনে মস্তি করব বরং। ততক্ষণে ওকে কিছু খাবার দাবার দিয়ে যা, খেয়ে শরীরে শক্তি সঞ্চয় করুক। যদিও ও তো শুয়েই থাকবে, খেলবো তো আমরা। শেষের কথাটা বলে ওরা দুজন একসাথে বিশ্রীভাবে হেসে উঠল। মেহেক চোখ বন্ধ করে ফেলল। এত নোংরা কথা যারা বলতে পারে, তারা ওর সাথে কতটা অসভ্যতা করবে তা বলার অপেক্ষা রাখে না। ফয়সাল রকির সাথে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছু সময়ের জন্য হলেও হাঁপ ছেড়ে বাঁচল মেহেক। কিন্তু কতক্ষণ এভাবে থাকবে? রাত হলে নিশ্চিত নেকড়ের পালের মতো ওর উপরে হামলে পড়বে তারা। রাগে দুঃখে নিজের হাতে নিজে কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেক। আত্মহত্যা করার মতো কোনো উপায় নেই এখানে। ঘরের মাচান এতটা উঁচুতে যে শাড়ি সেই পর্যন্ত বেঁধে গলায় ফাঁসি দেওয়াও সম্ভব না। নিজের ইজ্জত দেওয়ার থেকে প্রাণ দেওয়া ঢের বেশি সম্মানের। দুপুর থেকে সন্ধে গড়ানোর সাথে সাথেই পুরো গ্রামে বিষয়টা ছড়িয়ে গেছে। সবার মুখে এখন একটাই কথা, হাওয়ালদার বাড়ির বড় মেয়ে মেহেককে ডাকাতরা উঠিয়ে নিয়ে গেছে। এমনকি মেয়েটার হবু জামাইকেও জায়গায় খুন করে গেছে ডাকাতরা। সিদ্দিক আহমেদের বাড়িতে পুলিশের আনাগোনা লেগে আছে। ইকবালের খুনের বিষয়ে তারা বিভিন্ন তথ্য জানতেই তদারকি। মেহেককে অপহরণ করা হলেও সে নিয়ে বাড়ির কারো কোনো মাথা ব্যথা নেই। আঞ্জুম বেগমের তো মনে মনে মহা আনন্দ হচ্ছে। ইকবাল তো মরেও গেছে। টাকা পয়সা আগে যা দিয়ে গেছে তা দিয়ে কয়েক বছর আরামসে চলে যাবে। তার উপর সতীনের মেয়েও ঘাট থেকে নেমেছে এবার। সব মিলিয়ে আঞ্জুম বেগমের সোনায় সোহাগা। তবে সিদ্দিক আহমেদের মেয়ের জন্য একটু আধটু মন খারাপ হচ্ছে। আর যাই হোক, তিনি কখনো এভাবে মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে তো চাননি। কি গো, খাবার খাবে না? ঘরের সামনে খোলা জায়গায় চেয়ারে বসে আছে সিদ্দিক আহমেদ। দুদিন আগে পূর্ণিমা ছিল বলে এখনও চাঁদের আলোয় ঝিলমিল করছে সব কিছু। স্ত্রীর প্রশ্নে নড়ে চড়ে বসছেন তিনি। না, তুমি খেয়ে নাও, আর আমাকে একা থাকতে দাও একটু। স্বামীর কথার জবাবে কোনো কিছু বললেন না আঞ্জুম। সত্যি বলতে অন্যের খাওয়া দাওয়া নিয়ে কোনো ভাবনা নেই তার। তাও একবার বলার দরকার ছিল, তাই বলতে এসেছিল। অস্পষ্ট স্বরে বলে বাড়ির ভেতরে চলে যান আঞ্জুম। আকাশের দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছেড়ে মেহেকের কথা ভাবতে থাকে ওর বাবা। ভাই, মেয়েটাকে আমরা একসাথে চাই, সবাই মানে গ্রুপ। ফয়সালের কথা শেষ হওয়ার আগে ঘাড় কাত করে সিগারেটের পশ্চাৎদেশে শেষ টান দিয়ে রোশন বলে, তোদের চাওয়া পাওয়া দিন দিন বেড়েই যাচ্ছে ফয়সাল। গ্রুপিং হবে না, মেয়েটাকে রাজি করা আর এক একজন আলাদা আলাদা কর। কিন্তু মেয়েটা তো রাজি হচ্ছে না ভাই। রকি হতাশা ভরা গলায় বলল। রোশন কিছুটা অবাক হয়ে শুধালো, বন্দুকের নলের সামনেও রাজি না? না ভাই। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো রোশন। এখানে সব কিছু হলেও রোশনের বাবা মেয়েদের বিষয়ে কিছু নিয়ম বেঁধে দিয়েছেন। মরার ভয় দেখিয়ে হোক কিংবা অন্য কিছু, মেয়েদের সম্মত করে তবেই তাদের সাথে মিলন করতে পারবে। কাউকে জোর করে কিচ্ছু করা যাবে না। চল তো, আমি দেখছি বিষয়টা। রোশন যাওয়ার কথা বলাতে সবার চোখে মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। রোশন সব মেয়ের সঙ্গে রাত কাটায় না, শুধুমাত্র যাদের দেখে ভালো লাগে তাদের সাথে কাটায়। তাছাড়া কে কোন মেয়ের সাথে কি করলো সেসব নিয়েও মাথা ঘামায় না। কিন্তু আজ এই মেয়ের কাছে যাবে সে। মৃত্যুকেও ভয় পায় না এমন মানুষও আছে পৃথিবীতে। ঘরের এক কোণায় নিভু নিভু আলো ছড়িয়ে দিচ্ছে একটা আধপোড়া মোমবাতি। মেঝেতে বসে সেই দিকে তাকিয়ে আছে মেহেক। খানিকক্ষণ আগেই ছেলেগুলো এসেছিল ওর কাছে। কোনো একটা কারণে কেউ সরাসরি গায়ে হাত দেয়নি ওর, কিন্তু রাজি করানোর জন্য কপালে বন্দুক ঠেকিয়েছিল। সারা জীবন অত্যাচার সহ্য করা মেয়েটাও নিজের ইজ্জত বাঁচানোর ক্ষেত্রে সাহসী হয়ে উঠেছে আজ। মনে মনে দৃঢ় সংকল্প করেছে সে প্রাণ দেবে, তবুও মান সম্মান ইজ্জত বিসর্জন দেবে না। হয় মারবে, না হয় আজ মরবে। দরজা খুলে ভেতরে ঢোকে মেহেকের দিকে দৃষ্টিপাত করে দাঁড়িয়েছে রোশন। পাশে দাঁড়িয়ে আছে ফয়সাল, রকি, লিমন সহ আরও দুইজন।
ওদের উপস্থিতিতে মেহেকের ভাবনায় ছেদ ঘটেছে, কিন্তু নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও নড়েনি। মোমবাতির আলোতে লাল শাড়ি পরা যুবতীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোশন। মুখটা কেমন মায়া মায়া, চোখে কত যন্ত্রণা। কিন্তু এই কষ্ট যন্ত্রণা রোশনের খুব চেনা, খুব চেনা, কিন্তু কিসের কষ্ট সেটা বোঝার মতো সময় ও ইচ্ছে কোনোটাই এখন ওর নেই। ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহেকের সামনাসামনি বসে রোশন। ঘাড় কাত করে পকেট থেকে আরও একটা সিগারেট বের করে। তারপর সেটাকে ঠোঁটে গুজে ইশারা করতেই লিমন এসে আগুন ধরিয়ে দিয়ে গেল। সিগারেটে শুক টান দিয়ে নাক মুখ থেকে ধোঁয়া বের করে বলে, শুনলাম তুমি নাকি মরতে ভয় পাচ্ছ না, আসলে কি তাই? কোমরে গুজে রাখা পিস্তল বের করে মেহেকের বুকের মাঝ বরাবর তাক করল রোশন। মেহেক ভাবলেশীনভাবে বলল, সম্ভব হলে এখনই শ্যুট করে দিন। এতটুকু মেয়েকে এইভাবে মৃত্যুবরণ করতে চাওয়ার প্রবণতা দেখে থমকালো রোশন। কি এমন অশান্তিতে ছিল সে যে জীবন থেকে এইভাবে মুক্তি চায়? কত মেয়ে এসেছে এই ডেরায়, সবাই বন্দুক দেখে রাজি হয়ে গেছে সব কিছুর জন্য, কিন্তু এই মেয়েটা আলাদা। রোশন ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে পিস্তলের নল ছোঁয়ালো মেহেকের গলার নিচ বরাবর। তারপর আস্তে আস্তে বক্ষ বিভাজনের উপর এসে থামালো। মেহেকের ভেতরটা শেষ হয়ে গেলেও প্রকাশ করলো না কিছু, কোনো ইচ্ছেও নেই করারও। মানুষের জীবনে কিছু কিছু সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন মনে হয় মরে গেলেই বুঝি বেঁচে যেতাম। মেহেকেরও তেমনই হয়েছে। এখান থেকে কোনোভাবেই ওর পক্ষে যে পালানো সম্ভব না সেটা ভালো করেই বুঝে গেছে ও। মরার এতই যখন শখ, তাহলে চলো মেরেই দিচ্ছি তোমাকে। 1। রোশন কাউন্টডাউন শুরু করতেই সবাই নড়ে চড়ে উঠল। সত্যি সত্যি কি মেরে দেবে এই সুন্দরী মেয়েটাকে? 2। এত সময় নষ্ট করার প্রয়োজন নেই, আপনি এক্ষুনি মেরে ফেলুন আমাকে, নয়তো বলা যায় না আমি হয়তো মেরে দিলাম আপনাকে। এতক্ষণে চোখে চোখ রেখে কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে মেঘ রোশনকে কিছু বলল। বাকিরা হেসে উঠলেও রোশন চুপ করে রইল। অশ্রুসিক্ত চোখে আগুন দেখতে পাচ্ছে ও। কি হলো কে জানে, এই মেয়েটাকে অন্য কাউকে না, বরং নিজের বিছানার সঙ্গী করবে বলে মনে মনে নিজেকে কথা দিল রোশন। বসা থেকে উঠে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল সে, তোরা যা সবাই, ওকে আমার লাগবে। যতদিন আমি ওকে না পাচ্ছি তোরাও পাবি না। আর হ্যাঁ, রাজি তো ওকে আমি করেই ছাড়বো একদিন। সবার মন খারাপ হলেও রোশনের মুখের উপরে কেউ কিচ্ছু বলতে পারছে না। ঠিক আছে ভাই, লিমন স্নান কণ্ঠে বলে সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেহেক ঘৃণা ভরা দৃষ্টিতে রোশনের দিকে তাকিয়েছে। রোশন দরজা আটকে দিয়ে খাটের উপর শুয়ে পায়ের উপরে পা রেখে গানের সুরে গুনগুন করছে। মোমবাতি প্রায় শেষের পথে। মেহেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জানোয়ারগুলোর আবারও সম্মতি লাগবে কিসের জন্য? এই যে সুন্দরী। রোশন খাটে বসে পা দুলিয়ে বসে আছে। মেহেক পিছনে ফিরে তাকিয়ে চুপ করে রইল কেবল। রোশন মেহেকের হাত ধরে উঠিয়ে খাটে বসালো। খোপা করা চুলগুলো খুলে দিয়ে তাতে নাক ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে ফের বলল, আমার দিকে ভালো করে দেখো তো একবার, কত হট আমি। আমার চোখের দিকে তাকাও, ইচ্ছে করছে না এই চোখে হারাতে? মেহেক নিজেকে সরিয়ে নিতে চাইলেও রোশন পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। নিঃশব্দে খাঁচায় বন্দি থাকা পাখির মতো ছটপট করতে থাকে মেয়েটা। কোনো উত্তর না পেয়ে আচমকা মেহেককে ছেড়ে দেয় রোশন। মুখোমুখি বসিয়ে নিজে অর্ধনগ্ন হয়ে মেহেকের হাত দুটো নিয়ে নেড়ে চেড়ে বলে, এদিকে তাকাও, বুকে আসবে না? একবার ছুঁয়ে দেখো তো শরীরের কামনার আগুন না জ্বলে থাকে কি না। চুপ করুন, মানুষ কত নোংরা হলে এমন আচরণ করে। এর থেকে ধর্ষণ করলেই তো হয়। আপনি আমার সামনে বিবস্ত্র হয়ে শুয়ে থাকলেও আপনার প্রতি কোনো কামনা বাসনা জাগবে না আমার। মেহেক মেঝেতে থুতু ফেলে বলে কথাটা। রোশন হাসে। এক হাত দিয়ে মেহেকের থুতনিতে আঙুল ছুঁয়ে অন্য হাতে ওর খোলা চুলগুলো শক্ত করে চেপে ধরে। মেহেক কিছু বোঝার আগেই রোশনের শক্ত ঠোঁটগুলি ওর কোমল ঠোঁট দখল করে নেয়। চমকে ওঠে মেয়েটা। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রোশনের থেকে ছাড়াতে চায় নিজেকে, কিন্তু পুরুষালী শক্তির কাছে মেঘ অসহায় হয়ে পড়ে। ধর্ষণের কথাটা বলে কত বড় ভুল করেছে সে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিছুক্ষণ পরে নিজেকে মুক্ত পেয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মেহেক। রোশন আধশোয়া ভঙ্গিতে শুয়ে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁট মুছে বলে, লিপস্টিকের টেস্ট মোটেও ভালো লাগেনি কিন্তু। আর কখনো এসব ব্যবহার করবে না। আর হ্যাঁ, এটা ছিল আমাকে প্রত্যাখ্যান করার জন্য ছোট্ট একটা শাস্তি। আজ পর্যন্ত কেউ প্রত্যাখ্যান করেনি আমাকে, কিন্তু তুমি মেয়ে, তোমার বড্ড সাহস। বিশ্বাস করো, একদিন তুমি নিজেই আসবে, নিজের সব কিছু আমার কাছে উজাড় করে দিতে। নিজেই বলবে, রোশন আমাকে শান্ত করো, আমি আর পারছি না, বুঝলে সুন্দরী? রোশন খাট থেকে উঠে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। মেহেক চোখ মুখ কুঁচকে নিঃশব্দে কাঁদছে। এর চেয়ে হাজার গুণ ভালো ছিল ওই ইকবালের সাথে ঘর করা। এত নোংরা একটা জানোয়ারের সাথে এক ঘরে আছে,
এবং সে জোর করে ছুঁয়ে দিয়েছে। ভাবতেই মেহেকের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। পূর্ব আকাশে সূর্যের দেখা মিলেছে, পাক পাখালিরা কিচিরমিচির শব্দে মুখরিত হচ্ছে জঙ্গল। কত রকমের গাছপালায় ঘেরা এই সুন্দর জায়গা, হরেক রকমের গাছপালা, পশু পাখি কীট পতঙ্গ সব কিছু নিয়ে এই জায়গা। সারা রাত ঘুম আসেনি মেহেকের। কিভাবে এখান থেকে বের হবে সেই নিয়ে ভাবতে ভাবতে রাত কেটে গেছে। তাও ফজরের ওয়াক্তের পরে একটু চোখ লেগে এসেছিল। কিন্তু সকাল হতেই প্রকৃতির সৌন্দর্য, মিষ্টি পাখিগুলোর ডাকে ঘুম ভাঙে ওদের কিচিরমিচির আওয়াজে। কয়েক সেকেন্ডের জন্য হলেও মন ভালো লাগছিল মেহেকের। গতকাল রাতে রোশন আর কোনো অসভ্যতা করেনি। ঘর থেকে বেরিয়ে নিজের ঘরেই হয়তো চলে গিয়েছিল। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মেহেক। তাও ভালো, এরা জোর করে কিছু করবে না। শোয়া থেকে বসে দিনের আলোয় ভালো করে ঘরটা দেখছে ও। কি নোংরা সব কিছু! ঘরের মেঝেতে যত প্রকার ময়লা আবর্জনা সবই আছে। ঠিকঠাক মতো ঝাড়ু পর্যন্ত দেয় না ওরা। অবশ্য নিজেরাই এত নোংরা যে ঘরের এই নোংরা ওদের কাছে কিছুই না। ঘরের দক্ষিণ দিকে একটা জানালা আছে। মেহেক বসা থেকে উঠে সেই দিকে এগোয়। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যতদূর নজর যায় শুধুই গাছপালা। এই জঙ্গল শেষ হলেও নদী না পেরিয়ে গ্রামে যাওয়া যাবে না। অদ্ভুতভাবে জঙ্গলটার দুই দিকেই নদী, তাও বেশ বড় সড়ো যে সাঁতরেও পার হওয়া যাবে না। এই যে মেয়ে, এই নাও তোমার পোশাক আর খাবার। হঠাৎ কোনো মেয়েদের কণ্ঠ শুনে ভীষণভাবে চমকায় মেহেক। এখানে আবার মেয়েও আছে? মেহেক কৌতূহল মেটাতে পেছন ফিরে তাকিয়ে দেখতে চায় কি এসেছে। দেখতে বেশ স্মার্ট একটা মেয়ে, তবে মেহেকের থেকে বড় হবে হয়তো। এতটুকু ধারণা করে মেয়েটির দিকে এগোলো মেহেক। মেয়েটি রোবটের মতো বিনা কথায় দাঁড়িয়ে আছে। আপনি কে? আপনি কি এখানকার বাসিন্দা? মেহেকের চোখে মুখে বিস্ময় স্পষ্ট। মেয়েটি বিষয়টা বুঝতে পেরে বলে, আমি মীরা, এখানে রান্না বান্নার কাজ করি। আর আর না, কিছু না, তুমি খেয়ে নাও বরং। মীরা কালক্ষেপণ করল না, দ্রুত গতিতে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, দরজা খুলে রেখেই গেছে সে। হঠাৎ দরজা খোলা পেয়ে উত্তেজনাবশত ঘর থেকে বেরোলো মেহেক। ঘরের সামনে ছোট উঠানের মতোই জায়গা, তবে এখানকার গাছপালা কেটে যে এমন তৈরি করা হয়েছে তা বোঝাই যাচ্ছে। মেহেক আশেপাশে নজর বোলাতে চেষ্টা করলো। ছোট উঠানের মতো ফাঁকা জায়গা পেরিয়ে কয়েকটা তাঁবু দেখতে পাচ্ছে। আর দুই পাশে ছোট দুটি ঘর। রান্নার জন্য খোলা আকাশের নিচে ইটের চুলো তৈরি করা। সূর্যের অবস্থান দেখে সময় হিসেব করার চেষ্টা করলো মেহেক। যতদূর মনে হচ্ছে সকাল 6টা কিংবা 6:30 বেজেছে। যেহেতু ছেলেগুলো অনেক রাত করে ঘুমায়, তাই নিশ্চয় দেরি করে ঘুম থেকে উঠবে। কিভাবে নদী পার হবে জানে না মেহেক, কিন্তু এখান থেকে পালাতে হবে। মন প্রাণে এই কথা গেঁথে নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো মেয়েটা। তবে কিছুটা পথ দৌড়াতে আচমকা কোনো কিছুতে ধাক্কা খেয়ে থেমে যায় সে। কিয়ৎক্ষণ অতিবাহিত হতেই মেহেক বুঝতে পারে ওর সামনে কোনো জড় পদার্থ নয়, বরং আস্ত একটা মনুষ্য প্রাণী। শুকনো ঢোক গিলে মাথা উঁচিয়ে তাকাতেই রোশনের ঠোঁট কামড়ে হাসি দেওয়া মুখটা দেখল মেহেক। ছেলেটা ওর দিকে তাকিয়ে এমন করে হাসছে দেখে রাগে আগুন জ্বলছে। যত দূরে যাও না কেন মেহেক রানী, ফিরে আমার কাছেই আসতে হবে। কেননা এই গোটা এরিয়া আমার। তুমি চাইলেও নদীর ওই পারে পৌঁছতে পারবে না। ঘাড় কাত করে সিগারেটের শুকটান দিয়ে বলল রোশন। বৃতৃষ্ণায় চোখ মুখ কুঁচকে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল মেহেক। কোনো লাভ নেই এর সাথে তর্ক করে, বরং তার চেয়ে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। ঘরে চলো। রোশন সিগারেটটা মাটিতে সিগারেটের অবশিষ্ট অংশটুকু ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে বলল। মেহেক কিছু বলতেই যাবে এমন সময় হুট করে কোলে তুলে নিল ওকে। ছাড়ুন বলছি, ভালো হবে না কিন্তু। মেহেকের এমন কথায় হো হো করে হেসে ওঠে রোশন। বোকা মেয়ে একটা। ঝুঁকে মেহেকের ঠোঁটে আলতো করে কামড় দেয় রোশন। ব্যথায় আহ করে ওঠে মেয়েটা। এমনিতেই ঠোঁট কেটে গেছে, তার উপরে এখন এসব। চুপ, আর একটা কথা বললে আরও কিছু হবে। মেহেক চুপ করে যায়। এদের সাথে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বাজিমাত করতে হবে। মিনিট 5 পরে মেহেকের জন্য বরাদ্দকৃত ঘরের সামনে এসে থামল রোশন। এরই মধ্যে কিছু ছেলে এগিয়ে এসছে ওদের দেখে। মেহেককে কোল থেকে নামিয়ে রেখেছে রোশন। ভাই, কাজ কি হয়ে গেছে? তাহলে আমরা নিয়ে যাই। রকি, তোদের বড্ড তাড়াহুড়ো রে। সারাদিন এসব নিয়ে না ভেবে পরের মিশন কিভাবে সাকসেসফুলি করতে পারবো সেটা নিয়ে চিন্তা কর। মেয়ে তো আছেই। রকির সাথে ফয়সালও এসেছিল, কিন্তু রোশনের কথায় সব আশায় জল পড়ল তাদের। মেহেক ওদের কথাবার্তা শুনতে না পেরে আবারও ঘরের মধ্যে চলে যায় এবং গিয়ে ভেতর থেকে দরজা আটকে ফেলে। ঠিক আছে ভাই, আমাদের পরবর্তী কাজ হচ্ছে পাশের শহর থেকে ব্যাংক ডাকাতি করা। আমি এরই মধ্যে সেখানে আমাদের গুপ্তচরকে পাঠিয়ে দিয়েছি। ও আসার পর আমরা শত্রু সম্পর্কে সব কিছু জেনে ফেলবো। সেই অনুযায়ী প্ল্যান করে আমরা এগোবো। ওকে, এখন যা তোরা, আমিও আসছি। সবাই একে একে সবাই নিজের কাজে চলে যায়, কেবল রোশন ব্যতীত। সে জানালা দিয়ে মেহেকের ঘরে দিয়ে উঁকি দিতে নিশ্চিত হয় সে ঘরেই আছে।
মেয়েটা তাহলে আবার জানলা দিয়ে পালায়নি? দুটো দিন কেটে গেছে, তাও মেয়েটার কোনো খোঁজ দিতে পারলেন না স্যার? মুখোমুখি পুলিশ অফিসার ফারুক ওয়াসিফের সামনে বসে আছে সিদ্দিক আহমেদ। মেয়ের খোঁজ নিতে এসেছেন তিনি। আপনি নিজেও ভালো করে জানেন ওই জঙ্গলে আমাদের পক্ষে পৌঁছানো অসম্ভব। ওদের এরিয়ায় আজ পর্যন্ত পুলিশ ঢুকে কিছু করতে পারেনি, এতটাই ভয়ঙ্কর ওরা। আমরা প্রশাসনের লোক হলেও দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনার মেয়েকে নিশ্চয়ই এতক্ষণে ওরা জীবিত রাখেনি। ফরিদ ওয়াসিফের কথায় পিলে চমকে ওঠে মেহেকের বাবার। দুই চোখ ঝাপসা হয়ে এসছে ভদ্রলোকের। এভাবে বলবেন না স্যার, দয়া করে আপনাদের কাজ অব্যাহত রাখুন। আমরা কোনো খোঁজ পেলে আপনাকে জানাবো, হোক সেটা গুড নিউজ অথবা ব্যাড। ঠিক আছে, ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ধীর পায়ে মেন রোডের দিকে এগোচ্ছেন মেহেকের বাবা। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। মেহেকের বাবারও অবস্থাও ঠিকই তেমন হয়েছে। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত মেয়েটা কত কিছুই খেয়াল রাখতো। সে নেই, তাই খেয়াল রাখারও কেউ নাই এখন। আঞ্জুম বেগমের সাথে গতকাল মনোমালিন্য হয়েছিল সিদ্দিকের। বিয়ের সময় তো এমন কথাই ছিল, দুজন দুজনের ছেলে মেয়েদের কখনো পর ভাববে না, বরং নিজেদের ছেলে মেয়ে মনে করে ভালোবাসবে, যত্ন করবে। মিষ্টি সিদ্দিক আহমেদের ঔরসজাত সন্তান না। মিষ্টিকে সাথে নিয়ে মেয়েকের বাবা বিয়ে করেছিলেন আঞ্জুম বেগমকে। মিষ্টিকে নিজের মেয়ে থেকে কখনো আলাদা চোখে দেখেননি তিনি। অথচ আঞ্জুম সব সময় মেহেককে অনাদর অবহেলা করে গেছে। অবশ্য এর পেছনে সিদ্দিক নিজেও দায়ী। স্ত্রীর প্রতি অন্ধ মোহ ভালোবাসায় মেয়ের দিকে খেয়ালই রাখেননি। উপরন্তু নিজেও একই আচরণ করেছেন। এই যে ভাই, রাস্তায় দেখাশোনা করে চলাফেরা করতে পারেন না? বিয়ে খেয়ালি হয়ে হাঁটতে গিয়ে একটুর জন্য গাড়ি এসে চাপা দেয়নি সিদ্দিককে। গাড়ির ড্রাইভার কড়াভাবে শাসিয়ে কয়েকটা কথাবার্তা বলে চলে গেছে। সিদ্দিক চুপ করেছিল। মেহেককে ছাড়া পুরো পৃথিবী যেন আজ অন্ধকার ওনার কাছে। নিজের বাবার সামনে দাঁড়িয়ে আছে রোশন। আশেপাশের এক শহরে আজ ডাকাতি করার প্ল্যান ছিল ওদের। অবশ্য সব কিছু ওদের প্ল্যান মাফিক হয়েছে। রোশনের সাথে অন্য বিষয়ে কথা বলতে ডেকেছেন সবুর হোসেন। সবুর হোসেন দেখতে কুচকুচে কালো লম্বা দেহ, সুস্বাস্থ্যের অধিকারীও বটে। বাবার কাছ থেকে রোশনও শ্যামবর্ণ পেয়েছে, কিন্তু বাবার থেকে একটু ফর্সা সে। সবুর হোসেনের মুখ ভর্তি দাড়ি আর চুলগুলো কাঁধ পর্যন্ত হওয়ায় জঙ্গলের সাথে যেন তার চেহারার পারফেক্ট ম্যাচিং হয়েছে। রোশন, শুনলাম গ্রাম থেকে একটা মেয়ে তুলে এনেছো, তাও এখনো বাঁচিয়ে রেখেছো, কিন্তু কেন? এখানকার নিয়ম হচ্ছে প্রয়োজন ফুরালে প্রাণে মেরে ফেলা। মস্তি করার পরেই মেয়েদেরকে মেরে ফেলে এরা। যদিও আগে মেয়েদেরকে ছেড়ে দিতেন সবুর, কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আর কোনো মেয়েকে বাইরের জগতে বের হতে দেয় না এখন। হ্যাঁ বাবা, ওর সাথে কাজ কমপ্লিট হলে তবেই ঠুস। ঘাড় কাত করে বলল রোশন। সবুর মুচকি হাসল। তো সুখকর নয় সেই মেকি হাসি। অতীতকে মনে করতে না চাইলেই প্রায়শই সেসব মাথাচাড়া দিয়ে ওঠে সবুরের। যাই করো, কোনো প্রমাণ যাতে বাইরে না যায় সেদিকে শুধু খেয়াল করবে। যাই হোক, এসো এখন তুমি। আজকে দুপুর হতে চোখে রাজ্যের ঘুম এসে হামলে পড়েছে আমার। একটু ঘুমোতে হবে রোশন। বাবার কথা হাসি পাচ্ছে রোশনের। সবুর হোসেন যে কতটা ঘুম কাতুরে এটা এখানকার সবাই জানে। দিন নেই রাত নেই, যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারার বিশেষ গুণ নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। ওকে, ঘুমাও তুমি। এমনিতেই ঘুম ছাড়া তোমার জীবনে আর কী বা আছে সবুর হোসেন? বসা থেকে উঠে দাঁড়িয়ে সিগারেটে আগুন ধরাতে ধরাতে বলল রোশন। ছেলের রসিকতায় চোখ মুখ কুঁচকে ফেললেন সবুর। ছেলেটা ভীষণ বেহায়া, বেশরম, বাবাকেও ছাড়ে না। এসো তুমি। ইয়েস, যাচ্ছি। 3টে দিন কিভাবে কেটেছে মেহেকের, সেই নিয়ে মেহেক ভাবছে। পরনে বাটিকের একটা নীল রঙের থ্রি পিস ওর, চুলগুলো খোপা করা। চেহারা কেমন শুকিয়ে গেছে এই কয়েকদিনে। জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশে রূপোর থালার মতো চাঁদটার দিকে তাকিয়ে আছে মেয়েটা। ঘরের এক পাশে একটা স্টিলের বাটিতে একটা মোমবাতি রাখা। সেই মোমবাতি ঘরের একমাত্র আলোর উৎস এখন। বাড়ির সবাইকে খুব মিস করছে। এখান থেকে কি কখনো ফিরতে পারবে? শত শত ভাবনার ছেদ ঘটে পরিচিত কোনো কণ্ঠস্বরে। মেহেক চমকে ওঠে। জানালার পাশ থেকে সরে দ্রুত পা চালিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে বাইরে উকি মারে মেহেক। পল্লব, তুই আগামীকাল সকালে আর একবার আসবি। কেন বস? দরকার আছে। ওই এলাকার বিষয়ে কথা আছে। আর তাছাড়া কিছু নতুন অস্ত্র লাগবে আমাদের। ওকে বস, এখন তাহলে আসছি। সাবধানে অবশ্যই। লম্বা চওড়া সুদর্শন যুবক পল্লব রোশনের সাথে কথা বলা শেষ করে জঙ্গল থেকে বেরোনোর পথের দিকে এগোলো। কিন্তু পল্লবকে এখানে দেখে মেহেক বিস্ময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এই ডাকাতদের সাথে ওর কিসের সখ্যতা? তাহলে কি পল্লবও এসবের সাথে জড়িত? হিসাব মিলছে না মেহেকের। রোশন ঘাড় কাত করে বসা থেকে উঠে দাঁড়ালো। মেহেক তড়িঘড়ি করে ঘরের দরজা আটকে আবারও জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করে এসে
অসভ্যতা শুরু করে। এসব ভেবে রাগে বিরক্তিতে আবারও নিজের হাতে কামড় বসিয়ে দিল মেহেক। এটা আসলে মেহেকের একটা বাজে অভ্যাসও বলা চলে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে মেহেক। পল্লব মেহেকদের গ্রামের ছেলে, ওর বাবা স্থানীয় মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পল্লবও মাস্টার শেষ করেছে কেবল। মাধ্যমিক পরীক্ষার পর থেকে মেহেকের সাথে ভাব জমাতে চাইতো পল্লব। মেহেকও একটু আধটু পছন্দ করতো বইকি। মাঝে মধ্যে কথা হতো দুজনের কলেজ যাওয়ার পথে, কিন্তু মেহেক নিজের অবস্থানের কথা ভেবে কখনো নিজের সীমা অতিক্রম করতো না। মেহেক ফের চোখ বন্ধ করেছে। স্মৃতির পাতায় পল্লবের সাথে কাটানো কিছু মুহূর্ত জল করে উঠল। বর্ষার প্রথম দিন, পহেলা আষাঢ়, যদিও কদিন ধরে এমনিতেই আকাশ ভীষণ মেঘলা ছিল। আজ তাই ঝিরঝির বৃষ্টিতে মেঘের গর্জনে মুখরিত হচ্ছে ধরণী। দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস ছিল আজ মেহেকের। বান্ধবীদের সাথে বাড়ি ফিরছে সে। তিনটে ছাতায় চারজন এগিয়ে চলছে গ্রামের পাকা রাস্তা দিয়ে। কিছুটা পথ এগোতেই থামল মেহেক সহ সবাই। এমনিতেই সবাই এখন অন্য রাস্তায় চলে যাবে। ছাতা ছাড়াই রওনা দিতে হবে মেহেককে। গত মাসে ওর ছাতাটা নষ্ট হয়ে গেছে। বার দুয়েক বাবাকে বলেও ছিল অবশ্য ছাতার কথা, কিন্তু লাভ যে হয়নি তা তো বলার অপেক্ষা রাখে না। এখান থেকে মেহেকের বাড়ির দূরত্ব 10-15 মিনিটের রাস্তা। একটু দূরে গাছের নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই নড়ে চড়ে দাঁড়ায়। এই বৃষ্টির মধ্যে কে দাঁড়িয়ে আছে দেখার জন্য ভালো করে তাকায় মেহেক। গাছের নিচে ছাতা হাতে পল্লবকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবীরা মজা করে অনেক কিছু বলতে শুরু করে। ওই যে পল্লব ভাই দাঁড়িয়ে আছে তোর জন্য, যা যা কথা বল, আমরা তো এমনিতে এখন চলে যাব। আমার জন্য দাঁড়ায়নি, হয়তো অন্য কোনো কাজে এসেছে তানিয়া। তানিয়া মুচকি হাসলো, সাথে বাকিরাও। সাদিয়া বলল, ঠিক আছে আমরা তাহলে গেলাম। তোর ছাতার সমস্যা হবে না আর এখন। মেহেক চুপ করে রইল। সবাই যার যার পথে এগোতে ব্যস্ত হয়ে উঠেছে। মাথায় ওড়না দিয়ে সামনের দিকে পা চালাতে লাগলো মেহেক। সবাইকে চলে যেতে দেখে পল্লব এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই মেহেকের মাথার উপরে ছাতা ধরে মুচকি হেসে পল্লব বলল, গতকালও বললাম ছাতাটা নিয়ে নাও, কথা শুনলে কি হয়? আমিও বলেছি নিতে পারবো না। পল্লবের সাথে পায়ে পা মিলিয়ে মেহেক শান্তভাবে হাঁটছে। পল্লব বেশি কথা বলে উঠছে, যে ছাড়ো মেহেক, গ্রহণ করো আমাকে এবং আমার অসহায় ছাতাকে। সম্ভব না, আমার পরিস্থিতি আপনি জানেন পল্লব ভাই। মেহেক, কতবার বলেছি তোমাকে আমরা দরকার হলে এখানে থাকবো না, ঢাকা চলে যাব। লেখাপড়া শেষ যখন একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাব। এসব পাগলামি ছাড়ুন, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ ছাড়বো না। পেলে ছেড়ে দেবেন? বৃষ্টির তোপ বেড়েছে। মেহেক দাঁড়ালো একটু। পল্লবের চোখে চোখ রেখে শুধালো উক্ত কথাটি। দুই জোড়া চোখ একে অন্যর দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। কথার ভুল মিনিং বের করবে না মেহেক, তাড়াতাড়ি চলো, ভিজে যাচ্ছ তুমি। ছাতাটা রেখে দিলে আমি চলে যেতাম, তাও নেবে না। ছাতার নিচে হাঁটছো ঠিক, কিন্তু এতটা দূরে দূরে হাঁটলে হয়?